ইলেকশনের আওয়াজ উঠে গেছে চারিদিকে, কেউ আর ঘরে বসে থাকতে রাজি না। এমনিতেই হাসিনার 15 বছর বাংলাদেশের ধারণাটা স্টাবলিশ করে দিয়ে গেছে হাসিনা। রাজনীতি মানে রাজনীতির নামে টাকা চুরি করা। একটা সরকার বদলে আর একটা সরকার আসা বা একটা মন্ত্রী বদলে হয়ে গেছে, এগুলোকে দেখতে হবে যে এটা আমার জন্য কি সুবিধা আনছে। আমি কি এর ভিতরে একটা সুযোগ পাবো এপিএস হওয়ার, মন্ত্রীর হাতা নেতা হওয়ার, নাকি এই মন্ত্রী আমাকে একটা কাজ দেওয়ার কন্ট্রাক্টর বানাবে? আমার কি লাভ? এর বাইরে মানুষের কোনো ধারণা নেই, কোনো কোনো চিন্তা নেই। ফলে হাসিনার পতনের পরে কিছু লোক, তরুণীরা বিশেষ করে, এই 1400 লোক হত্যা, সেগুলোর জন্য নিজের বিবেক জাগৃত করে ইউনিসেফ পক্ষে দাঁড়াতে চাইছে। আর আরেক দল লোক খুবই উদ্দীমান, তারা ভাবছে আরে বাবরে পুরা হাসিনা গং আউট, তার তো বিরাট জায়গা খালি হয়ে গেছে, ওই জায়গা আমার জন্য কি সুবিধা আনছে, আমার কি লাভ? এইটা খামনের একটা বিরাট খালি মাঠ তৈরি হয়েছে, চল দ্রুত যাই মাঠ দখল করি, নিজের জন্য কিছু জোগাড় করতে হবে না। এই যে রাষ্ট্র সরকার চালানো মানে প্রত্যেকের জন্য ভাগ্য নিয়ে দেওয়া, এই যে অ্যাটিচিউডটা, এইটাই হাসিনা প্রতিষ্ঠা করে দিয়ে গেছে। এবং সেইটাই অলরেডি হাসিনার এই ইউনুসের এই 16 মাসে আরো জোরদার ভাবে স্টাবলিশ হয়েছে। অন্তত 10 জন উপদেষ্টা, ইউনুসের উপদেষ্টা না, উপদেষ্টা প্রধান বা উপদেষ্টা কোনো ফারাক নাই, সবাই মেতে উঠেছে নিজের ভাগ্যের জন্য কে কি করে নিতে পারে। তারই মৎসব চলতেছে, মহোৎসব। মৎস্য বলো মহোৎসবেরই স্ল্যাং কথা, কলোকিয়াল। এনিওয়ে, সেই সাথে আরেকটা মহোৎসব আসছে, কি সেটা? জরিপ বানানো, কথিত জরিপ বানিয়ে ছাপাই দেওয়া, যা মন চায় তাই একটা কন্ট্রাক্ট নেয়, আগে চুক্তি করে, ভাই আপনার জরিপ লাগবে একটা বালাক, কি করতে পারে, ফলাফল কি দেখাইতে হবে বলেন, যা দেখাইতে হবে আমি তাই দেখাই দিব। অনেকে ভাবতে পারেন এটা বোধহয় এই আমলে, এই ইউনুসের আমলে এটা শুরু হয়েছে এই শেষের দিকে। না, ভুল, 100% ভুল। আপনারা খেয়াল করেন নাই হাসিনা আমলে 3-4টা যা ইলেকশন হয়েছে, এই প্রত্যেকটা ইলেকশনের আগে হাসিনাও একটা জরিপ করাইছে, বুঝেন? এবার ইলেকশনের আগের জরিপ বিদেশি কোম্পানি, হ্যাঁ কোম্পানি না, এগুলো সকল থিঙ্ক ট্যাঙ্ক, দালাল নামে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক, কাজে এটা ইন্ডিয়ানদের দালাল, রয়ের সাথে কাজকর্ম করে আমাদের বাংলাদেশ। সেই বিখ্যাত অর্গানাইজেশন নাম IRI, এটা NDI RI অজস্র নামে একই জিনিসের তারা তৎপরতা করে। প্রতিবার ইলেকশনের আগে তারা হাসিনার কাছ থেকে টেকা দেখাইয়া একটা সার্ভে রিপোর্ট দিয়েছে, এবারের ইলেকশনে হাসিনা জিতবে কিনা। আচ্ছা ভাই, হাসিনা জিতবে কিনা এটা বাংলাদেশের মানুষ জানে না? কে জানে না? এরপরেও তাদের দিক থেকে একটা রিপোর্ট দিয়ে বলা হয়েছে হাসিনা জিততে আছে এত% ভোটে, 70% ভোটে হাসিনা জিততে আছে। এই ধরনের রিপোর্ট দেওয়া হয়েছে প্রত্যেকবার। এই যে অমিতাভ ঘোষ, আমি বহুবার তার নাম বলেছে, তারা চ্যাম্পিয়ন এই ধরনের ফরমাইশি সার্ভে রিপোর্ট প্রকাশ করতে। এবার শুরু হয়েছে অত বড় বড় কোম্পানি আসে নাই, দেখছি ছোটখাটো গাধা। আর কিছু জিনিস তো লুকা রাখতে হয়, পরিষ্কার করে বলা ঠিক না তো, কিন্তু এত ওস্তাদ না, মিছে কথা কয়ে বেড়াইছে সরাসরি। এই পর্যন্ত যতগুলা রিপোর্ট বেড়াইছে তার মধ্যে একটা বড় রিপোর্টের খনি হইলো আসলে আমাদের ব্রাক ইউনিভার্সিটির কিছু কুতু আসছে, বিদেশি প্রত্যুগমনে বিরাট দিগ্গজে আসছে এমন একটা ভাব করা। এই আমলে যে আমেরিকানরা বহু দালাল বাড়ানোর জন্য চীন বিরোধী থিঙ্ক ট্যাঙ্ক খুলছে, যাদের আন্ডারে পিএইচডি করে আসা লোক অসংখ্য, এই ধরনের লোকেরাই বেশিরভাগটাই জয়েন করছে ব্রাকে। ফলে তারাও জরিপ বানাইছে। আচ্ছা, জরিপ বানায় অসুবিধা নেই, আমি একটা প্রসঙ্গ বলে এটা শেষ করে দেব। যে কোনো জরিপ বানাতে গেলে জরিপ যেন প্রশ্নবিদ্ধ না হয়, তার জন্য একটা কাজ করা মাস্ট, বাধ্যতামূলক করতেই হয়। সেই বিষয়টা হলো অন্তত দেখানোর জন্য, সেটা হলো স্যাম্পল সাইজ। স্যাম্পল সাইজ আপনাদের শুনে একটু মনে হবে যে বোধহয় বহু দূরের কোনো কথা বলছি, না। এটার মানে হলো যে ধরেন আপনি 1 লাখ লোকের উপর একটা গবেষণায় সার্ভে করবে, তাদের ভালো মন্দ স্বভাব কিরকম সে নিয়ে একটা সার্ভে করবে, তাহলে কতজনকে জিজ্ঞাসা করবেন প্রশ্ন? 1 লাখ? না, 1 লাখ লোকের সবাইকে জিজ্ঞেস করা তো এটা মেলা খরচের ব্যাপার, সময়ের ব্যাপার।
এটা তো হবে না। তাহলে স্ট্যাটিস্টিক্স জিনিসটাই হলো এরকম যে স্ট্যাটিস্টিক্স প্রেডিক্ট করতে পারে কত পার্সেন্ট স্যাম্পল নিলে পরে ওই স্যাম্পলের যা রেজাল্ট আসবে সেটা সত্যিকারের রেজাল্টের চেয়ে হয়তো 0.1% এদিক ওদিক হবে না। জিনিসটা একটা সহজ উদাহরণ দিয়ে বুঝবেন আপনারা। প্রত্যেকটা কারখানায় ইন্ডাস্ট্রি, ধরেন একটা বোল্ট বানানোর কারখানা, নাট বল্টু বানায়। এখন নাট বল্টু বানানোর কারখানায় নাট বল্টু বানাইছে, এখন দেখা যাচ্ছে ডিবি করে রাখা আছে নাট বল্টু। আচ্ছা, নাট বল্টু কত পার্সেন্ট নাট বল্টু ডিফেক্টিভ হয়েছে, মানে ত্রুটি হয়েছে। এখন ত্রুটিগুলো সহজ যদি বেশি, তাহলে এই ত্রুটিগুলোর দোকানদার যখন বেচবে, ত্রুটি বেশি হয়ে গেলে পরে পাবলিক চেতবে, কোম্পানিটাই ডুবে যেতে পারে, বদনাম হয়ে যাবে। তাহলে কত পার্সেন্ট ত্রুটি হলে এটা গ্রহণযোগ্য মনে করবো আমরা? এমনকি প্রত্যেকটা নাট বল্টু খুলে উঠায় হাতে দিয়ে টেস্ট করবো? হ্যাঁ, এইটাতে যে পরিমাণ লেবার খরচ হবে, এই লেবারের জন্য এইবার নাট বল্টুটার দাম বেড়ে যাবে না? সেটা একটা ইম্পসিবল চিন্তা। কিন্তু এই অবস্থায় নাট বল্টুগুলো বাজারেও যদি ছেড়ে দিই আমি, তার মানে বদনাম হওয়ার সম্ভাবনা খুব বেশি। এখানে স্ট্যাটিস্টিক্স আপনাকে সলিউশন দিবে। স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেশন করে বলতে পারে যে এই দাম করে রাখা নাটবল্টুগুলোর মধ্যে কয়টা নাটবল্টু তুলে চেক করলে পরে আপনি বলে দিতে পারবেন যে টোটাল নাটবল্টুর ভিতরে কতটুকু পার্সেন্ট ডিফেক্টিভ হইতে পারে। পসিবল। এইটাই স্ট্যাটিস্টিক্সের কাজ। স্ট্যাটিস্টিক্সের সবচেয়ে বড় একটা খুব গুরুত্বপূর্ণ অবদান হলো এটা। সে বলে দিতে পারে ওইখান থেকে কয়টা স্যাম্পল নেবেন। ধরেন বললো 10টা স্যাম্পল চেক করেন, 10টার ভিতরে জয়টা হবে, তা দেখে একটা মোটামুটি আন্দাজ করতে পারবেন টোটাল গুনলে যা হইতো। এখানে আরেকটা কথা বলা হয়, 95% যদি কারেক্ট বলা হয়, বলতে পারে, তাহলে এটাকে গ্রহণযোগ্য মনে করা হয়। স্বভাবতই এর চেয়ে বেশি যদি পার্সেন্টেজ 99% সঠিক বলতে পারছে যদি হয়, তার স্বভাবতই স্যাম্পল সাইজ বেড়ে যেতে পারে। তাহলে স্যাম্পল সাইজ যে বড় করলে আবার মেলা হাঙ্গামা, মেলা খরচ, সেটাও আপনাকে মিনিমাইজ করতে হবে, একই সঙ্গে একটা কাছাকাছির কাছে রেজাল্ট পেতে হবে। তাহলে এই জিনিসটা সার্ভের সময় মাথায় রাখতে হয়। সার্ভের সময় মাথায় রাখার বহু ফর্মুলা আছে, যেটাকে সিম্পলেস্ট ছোট করে নিয়ে আসা সিম্পল ফর্মুলাটা হলো 1 লাখ যদি আপনার স্যাম্পল হয়, মানে টোটাল পপুলেশন হয়, তাহলে 383 দুটোর একটা হবে, আমি ইংরেজি বাংলায় মিস করতেছি। এনিওয়ে 383টা ধরেন, 383টা যদি লোক স্যাম্পল হয়, হ্যাঁ স্যাম্পল সাইজ হয়, তাহলে এটা 95% সঠিক রেজাল্ট দিবে। এরকম অনেক বড় বড় লম্বা লম্বা ফর্মুলা আছে স্যাম্পল সাইজ কি হতে পারে তা বের করার জন্য। এই যে আচ্ছা, যদি 383টা হয়, তাহলে বাংলাদেশের যদি 12 কোটি ভোটার হয় 18 কোটি জনসংখ্যার মধ্যে, তাহলে স্যাম্পল সাইজ হবে অ্যারাউন্ড 46 লাখ কিংবা তার বেশি। এই যে সার্ভেগুলো বেরিয়েছে, প্রথমে শুরু হয়েছে ব্ল্যাক ইউনিভার্সিটি দিয়ে, পরে আলটিমেটলি এটা আইতেছে একটা বিএনপির সার্ভে, বিএনপির পেইড সার্ভে, আর একটা আসছে আমাদের ডেইলি স্টার একটা সার্ভে করেছে। ডেইলি স্টার সার্ভে করে দেখা যাচ্ছে কত ভাগ মানুষ এখনো আওয়ামী লীগকে চায়, শেখ মুজিব ভালোবাসে। তাহলে বুঝতে পারতেছেন এটা কি পরিমাণ ম্যানিপুলেটেড একটা সার্ভে, অর্থাৎ পয়সা দিয়ে কিনে নেওয়া একটা সার্ভে। আচ্ছা যাই হোক, ওগুলো বাদ দিলাম আমি। ওরা নিজেরাই স্বীকার করছে এই সার্ভেগুলোতে স্যাম্পল সাইজ হলো কত, স্যাম্পল সাইজ 10,000। এবার বুঝতে পারছেন, যেটা মিনিমাম একটা গ্রহণযোগ্য স্যাম্পল সাইজ হলো 12 কোটি মানুষ ধরলে পরে 46,000-এরও বেশি। সেখানে আপনি 10,000 লোকের একটা স্যাম্পল নিয়ে দাবি করতেছেন মানুষ বিএনপির ভোট দিতে যাচ্ছে, কেউ বলতেছেন না 16% আওয়ামী লীগের ভোটার এখনো আছে। চাপা চুপা গল্প গুজব, আপনার কাস্টমার যে সেই অনুযায়ী আপনি একটা রেজাল্ট বাইর করে আনতেছেন, স্যাম্পল সাইজের খবর নেই। আর সব বাদই দিলাম আমি, আপনি স্যাম্পল সাইজে ধরা খাইছেন। 10,000 স্যাম্পল দিয়ে আপনি 12 কোটি লোকের মনোভাব বুঝে ফেলতে পারবেন? এর উপরে আরো কথা আছে। এক এক ডিস্ট্রিক্টে বা যেখানে আপনি স্যাম্পলটা নিচ্ছেন, তা কি নিয়েছেন ইভেনলি, অর্থাৎ পুরো বাংলাদেশের সব জেলার, করেন এই জেলার বিএনপির সাপোর্টার বেশি, এই জেলায়
জামাতের সাপোর্টার বেশি। আপনি বরিশালে যান, বরিশালে ইসলামী সাপোর্টার বেশি পাবেন। তা মানে সেগুলোরও সমস্যা আছে। তাহলে ওটারও একটা ইভেন মানে বেছে কুচ্ছে কোন জায়গা থেকে কটা নিবেন, 60টা ডিস্ট্রিক্টে 64টা ডিস্ট্রিক্টে কেমন করে নিবেন আপনি? সিম্পল নাকি সবটাই ঢাকা থেকে নিয়ে বলবেন তো 1 লাখ তো নিছি, এটা মনে চাপা মারবেন নাকি আসলে কিছুই করেন নাই, সবটাই ঘরে বসে করছেন? কত বুদ্ধি আছে না? টাকা পয়সা খাওয়ার জন্য মানুষ কত কিছু করতে আছে, আর টাকা দিয়েই তো আপনার কাছ থেকে রেজাল্ট নিতে চায়। তাহলে আমি এত কিছু জানলাম না, আমি এত জানতে চাচ্ছি না, আমি এত কিছু বলতেও চাচ্ছি না। আমি খালি বলতে চাচ্ছি এক স্যাম্পল সাইজ দেখেই বোঝা সম্ভব যে এটা কি পরিমাণে একটা ফরমাইশি সার্ভে রিপোর্ট। এখন বাকিটা আপনার আন্দাজ করে নিয়ে। থ্যাংক ইউ।